সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে। আমরা জানতে পেরেছি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে একটি নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে আহ প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এবং উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আছেন আমাদের সাথে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। লন্ডন থেকে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তার প্রতিক্রিয়া জানবো। জনাব চৌধুরী, আপনার রাজনৈতিক দলটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রথম কথাটা হলো এটা একটা ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে রেজিম বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা হলো তারা নিজেই তো অবৈধ, তাদের কোনো সাংবিধানিক কোনো বৈধতা নাই। তারা জোর করে ক্ষমতা দখল করেছে। 5ই আগস্টে একটি জঙ্গি হামলার মধ্য দিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করেছে। তো এইটা আমি মনে করি এটা দেশবাসী এবং বিবেকবান মানুষ কেউ এটা যারা একটি 1949 সালের 23 জুন যে সংগঠন এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য জন্ম হয়েছিল, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, 3 লক্ষ মামুনের সব্রেমের বিনিময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে লাল সবুজের পতাকা, যে মানচিত্র, যে মাতৃভূমি বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের জন্ম হয়েছিল। এবং বাংলাদেশের আপামর জনতা, সমস্ত অন্যান্য যারা রাজনৈতিক মতাদর্শের মানুষ ছিলেন, তারাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সেদিন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য সংগঠিত করেছেন, যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন। পরবর্তী সময়ে আপনার বিভিন্ন ভাবে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে সামরিক জান্তারা। 1958 সালের 7 অক্টোবর তৎকালীন ফিল্ড মার্শাল আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু পারে নাই। আওয়ামী লীগ এদের প্রত্যেকটি গড়ে গড়ে পৌঁছে গিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। পরবর্তী সময় 1971 সালের 26শে মার্চ ইয়াহিয়া খান চেষ্টা করেছিল, নিষিদ্ধ করেছিল। এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলার গড়ে গড়ে পৌঁছে গিয়েছিল। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে এবং পরবর্তী সময় মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম, যদিও আমাদেরকে পে করতে হয়েছিল। 30 লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছিল, মা বোনদেরকে 3 লক্ষ মা বোনদেরকে ইজ্জত দিতে হয়েছিল, অসংখ্য নেতাকর্মী আমাদের অনেক ক্যাজুয়ালিটি হয়েছিল। এবং যে পাকিস্তানিরা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছিল, আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। আওয়ামী লীগের এই গৌরবময় ইতিহাসটি তো আমি এটা শেষ করবে। এই যে পাকিস্তানি পেতাত্তা আজকে যারা স্লোগান দিচ্ছে, আমরা তুমি কে আমি কে রাজাকার, আজকে যাদেরকে আপনি দেখেছেন যমুনার সামনে আন্দোলন করছে, তারাই কিন্তু এই রাজাকারদের উত্তরসূরিরা। তারা কিন্তু স্বাধীনতা বিরোধী, তারা কিন্তু এই জঙ্গি গোষ্ঠী এবং তাদেরকে বাংলাদেশের যত শীর্ষ জঙ্গি তারাই কিন্তু আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা এই কথাটি আপনারা বলছেন স্বাধীনতা বিরোধী, এবং একই কথা আপনার দলীয় সভানেত্রী শেখ হাসিনাও বলেছিলেন যখন জুলাই আন্দোলনে সারা দেশের মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল, তখন গণভবনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আপনার দলীয় সভানেত্রী বলেছিলেন যে সবাই রাজাকার, তাই না? না না না, শুনেন, এই কথাকে মিস ইন্টারপ্রেট। উনি যেটা বলেছিলেন সঠিক বলেছিলেন। উনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি না পায় তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। কথাটা তো সত্য যে একটা দেশ 30 লক্ষ, শুনেন, যারা রক্ত দিয়ে, না তানভীর, এটা বুঝতে হবে যে একটা দেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সো যারা যুদ্ধ করেছে তাদের যারা রক্তের উত্তরসূরি, তারা মুক্তিযোদ্ধার যারা নতুন পরবর্তী প্রজন্ম, তারা অবশ্যই তার পেছনে পাবে। তবে এই যে রাজাকারের নাতিপুতি, তারা এটা প্রমাণ করেছে। আজকে কিন্তু এই দেশ বিক্রির ষড়যন্ত্র, এই দেশকে ধ্বংস করার জন্য এরাই কিন্তু কাজ করছে। কিন্তু এই যাদেরকে আপনারা বলছেন রাজাকারের নাতিপুতি, তারা তো আপনার রাজনৈতিক দলেই ছিল, আপনার ছাত্রলীগের সাথে ছিল, তো সেগুলো ভিন্ন আলোচনা। আমার প্রশ্ন, আমি একটা কথা বলি, 1971 সালেও ছিল,
1971 পাকিস্তানি দালাল যারা, তারা কিন্তু মুক্তিযোদ্ধার ভিতরে ঢুকে এরা এরা মির্জাফর। কারণ হলো তারা তাদের পরিচয় গোপন করে। দেখেন, আপনি কিন্তু আপনার আপনার একটি সাংবাদিকতা পরিচয় দিয়ে, তানভীর আহমদ, আমি কিন্তু একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে, আমার নাম দিয়ে আমি আসছি এখানে। কিন্তু যারা তাদের নাম গোপন করে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনে তারা ঢুকে যায়, ঢুকে গিয়ে সেখানে বসে অন্য ইসলামী ছাত্র শিবিরের নেতা হয়, এবং তারা আপনারা কেমন রাজনৈতিক দল? অন্যরা কৌশল প্রয়োগ করে আপনাদের রাজনৈতিক দলে ঢুকে কেমন করে? এখানে তো দায় তো আপনাদেরও আছে। আওয়ামী লীগ, শুনেন, এই আওয়ামী লীগ হলো একটি গণমানুষের সংগঠন, ছাত্রলীগের কোটি কোটি কর্মী। এখানে যদি কেউ এরকম, মানে এটা তো সত্য কথা, অবশ্যই আমরা তো ক্যাডার ভিত্তিক সংগঠন না, আমরা কিন্তু কোনো নিষিদ্ধ সংগঠন না। এটা হলো যে কোনো মানুষ অ্যাক্সেসেবল, যে কোনো ছাত্র সেখানে যোগদান করতে পারে। কিন্তু তারা যেভাবে ওই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান, ডক্টর ইউনূসের যে ফর্মুলা এবং এই জঙ্গিদের যে ফর্মুলা, তারা এই ফর্মুলাতে কাজ করে। তো আমি বলতে চাই, এটা ঠিক আছে, তারা একবার হয়তো এটা করতে পেরেছে। তো আমি মনে করি যে আওয়ামী লীগকে আজকে যে কালো অধ্যায়ের তারা সূচনা করলো, আওয়ামী লীগের মতো ঐতিহাসিক সংগঠনকে তারা নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ আরো 1000 গুণ, 1 কোটি গুণ, আমি আপনাকে বলি, শক্তি নিয়ে জননেত্রী শেখ হাসিনা যখন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন, তখন 5 কোটি লোক হবে। আপনাকে আমি এই টকশোতে বললাম, আপনি লিখে রাখেন। এখনো কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী গ্রামে গঞ্জে, হ্যাঁ, 5ই আগস্টের পরে পরবর্তী সময়ে কিছুটা আমাদের একটি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছিল, এটা আমি অস্বীকার করি না। কিন্তু দেশের মানুষ এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান এখন বুঝে গেছে তানভীর। এখন কিন্তু মানুষ যে একটা ষড়যন্ত্র হয়েছিল, এই ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস আমি করবে। আপনার সাথে আপনার আপনার আবেগের জায়গাতে আমি বুঝতে পারছি, মানুষ মেটিকুলাস ডিজাইন বুঝতে পেরেছে আপনি দাবি করছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আপনারা কেউ যেতে পারছেন না বাংলাদেশে, আপনার শীর্ষ নেতৃবৃন্দ দেশের বাইরে, ইভেন আপনার দলের সাবেক প্রেসিডেন্টও সম্প্রতি দেশ ছেড়েছেন। আপনার সিলেটের আপনি লন্ডনে চলে এসেছেন, কিন্তু নারায়ণগঞ্জের মেয়র সেলেনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছে। তো এভাবে যাদেরকে পাচ্ছে তাদেরকে আমি একটা কথা বলি, আপনি একটু ইতিহাস একটু পিছনে যান, এটি ইতিহাস যদি একটু ঘাটেন, 1975 পরবর্তী সময় আজকের যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, 4বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি কিন্তু 6 বছর এক্সাইলে ছিলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর 2 কন্যা, বঙ্গবন্ধু কন্যা সদ্য শেখ রেহেনা আপা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারা এক্সাইলে ছিলেন। তো পরবর্তী সময় 1981 সালে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরলেন, এবং সারা বাংলাদেশ ঘুরে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ, আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। এবং তৎকালীন সেনা শাসক জেনারেল জিয়াউর রহমান, উনি কিন্তু বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি, যেটাকে তারা এখন মানে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, এই ঐতিহাসিক বাড়িটি কিন্তু বন্ধ করে রেখেছিলেন। জননেত্রী শেখ হাসিনা যখন দোয়া পড়তে গিয়েছিলেন, তখনও কিন্তু সেখানে দোয়া ওনাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এই সংগঠন তারা আটকাতে পেরেছে। আওয়ামী লীগ 4বার ক্ষমতায় এসেছে। আমি আপনাকে একটা কথা বলি, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আওয়ামী লীগ আরো 1 কোটি গুণ। কিন্তু সেটা হচ্ছে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক এই ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, এটি নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু গত 16 বছরে আপনাদের যে কর্মকাণ্ড এবং বিশেষ করে যে সিদ্ধান্তটি দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আপনাদের বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং অনলাইনেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, নিষিদ্ধ করেছে এরা কারা? আমি আসছি, আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু আমার এই প্রথম প্রশ্নটি নিন। যে হত্যাকাণ্ড ঘটেছে, জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 নিহতের সংখ্যা বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডে আপনাদের নেতারা জড়িত, এবং আপনার দলীয় প্রধানের বিরুদ্ধেও অলরেডি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তো এখন আপনার দলের প্রতি আপনাদের কি নির্দেশনা থাকবে? আপনারা তো শোনেন, আমি আপনাকে বলতে চাই, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের অধিকারের জন্য রাজনীতি করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই দেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য, একটি দেশ স্বাধীন করার জন্য উনি 24 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। তার কন্যা আজকে বাংলাদেশকে বঙ্গবন্ধুর যে আদর্শ, বাংলাদেশের যে আমাদের যে 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশকে বিশ্বের মাটিতে বা বিশ্বে আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু এই দেশটাকে উনি নিয়ে গেছিলেন। আজকে এই জঙ্গি হামলার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়া হয়েছে। আজকে আমাদের সার্বভৌমত্ব ইনস্টেক, আমাদের আরাকানে করিডোর দেওয়ার নামে দেশ বিক্রি চলছে, যাতে করে ডক্টর ইউনূস লং টাইম থাকতে পারে, এই রেজিম থাকতে পারে। বাংলাদেশে কোনো নির্বাচন দিবে না, সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, আমাদের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গিয়েছে। 300 ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ আমাদের শ্রমিকরা আজকে বেকার হয়ে গিয়েছে। আজকে এই আমাদের যে এই ট্রেডটি ছিল, আমাদের যে গার্মেন্টস সেক্টরকে অন্য বিদেশি রাষ্ট্রের কাছে তারা ট্রান্সফার করার জন্য ডক্টর ইউনূস এই কাজগুলো করছে। সেটি সেটি তো অবশ্যই আপনাদের নিশ্চয়ই আপনাদের মন্তব্য রয়েছে, সমালোচনা রয়েছে, সেটি সরকারের কার্যক্রম নিয়ে, কাজ নিয়ে আপনাদের সমালোচনা। কিন্তু এখন আমি আপনাকে একটু অপেক্ষা করতে বলি। সভানেত্রীর যে বয়স, আমরা জানি না আগামী জুন পর্যন্ত, আগামী জুনের মধ্যে নির্বাচন হবে কিনা। আপনিও এই সংখ্যাটি প্রকাশ করছেন এবং আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দও মনে করছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন বিলম্বিত করবে, এবং আরাকানের প্রসঙ্গ আপনি তুলেছেন যে আরাকান প্রসঙ্গ সামনে এনে সরকার নির্বাচনকে বিলম্বিত করবে। তো শেখ হাসিনার বর্তমান যে বয়স, এই বয়সে ঠিক কতদিন তিনি এভাবে অপেক্ষা করবেন? আপনাদের অপেক্ষা কতদিন? ডক্টর ইউনূসের বয়স হলো 84 বছর, আর মাননীয় প্রধানমন্ত্রীর বয়স 78 বছর। তো আমি আপনাকে বলতে চাই উনি 6 ইয়ার্স ওল্ডার দেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এবং উনি সুস্থ আছেন। উনি ওনার কথাবার্তা আমাদের আজকেও আমার শোনার সৌভাগ্য হয়েছে। উনার মনোবল অত্যন্ত শক্তিশালী, উনার কমিটমেন্ট, উনি বাংলাদেশের মানুষের প্রতি যে উনার যে মহান মানে মমত্ববোধ এটা এবং দৃঢ়তা, এই দেশকে উনি ধ্বংস হতে দিবেন না। ওনার বক্তব্য হলো এই দেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং উনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, আমি অবশ্যই বাংলার মাটিতে যাব এবং এই বাংলাদেশের মানুষকে নিয়ে মানুষের অধিকার আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো। আপনি একটি ভিডিও বার্তায় কিছুক্ষণ আগে আপনি বলেছেন মানুষের যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নেমে পড়তে। হ্যাঁ, আপনি একটা ভিডিও বার্তায় বলেছেন। তো আপনারা এখানে বিয়ে শাদিতে ফুর্তি করছেন, চা কফি খাচ্ছেন, এখানে খুব আরাম আয়েশে আছেন, কিন্তু আপনাদের নেতাকর্মীদেরকে বলছেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়তে। এটি কি তানভীর, একটা কথা আমি বলি, আমরাও কিন্তু শুনেন, বিয়ে আর শাদী এটা কিন্তু সামাজিক অনুষ্ঠান, এইটার থেকে কিন্তু আপনিও বাইরে না, আমিও বাইরে না। মানুষ তার শুনেন, আমার মানে মানুষের পিতা মাতা যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু তারা কাঁদে, তারা সৎকার করে, তারা সুখ প্রকাশ করে, কিন্তু একদিন পরে বা 2 দিন পরে কিন্তু তাদের স্বাভাবিক লাইফে ফিরে আসতে হয়। বাংলাদেশের যে বর্তমান ক্রাইসিস, বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এটা আমরা অবশ্যই, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে কষ্টের মধ্যে আছে। এই নির্যাতন নিপীড়ন অতীত ইতিহাসে চেঙ্গিস খানও কিন্তু ডক্টর ইউনূস যা করছে, এই রেজিম যা করছে, চেঙ্গিস খানের ইতিহাস পড়লেও এরকম নির্যাতন নিপীড়ন হয় না। মৌলিবাজারে এক গড়ে 2 ভাই, 2 ভাইয়ের 2 মাকে জ্বালিয়ে ফুরিয়ে মেরে ফেলছে। তো এইটা এত নেক্কারজনক ঘটনা। তারপরেও মানুষের সামাজিক অনুষ্ঠান, আমি মানুষ অবশ্যই কিছু কিছু মানুষ অ্যাটেন্ড করেন স্বাভাবিক কারণে, সামাজিক রীতিনীতি, এবং এই যে ব্রিটিশ সোসাইটিতে এখানে আমরা যারা দীর্ঘদিন থাকি, এখানে আমাদের বাচ্চারা বড় হচ্ছে এবং বাচ্চাদের এখানে অনেক ডিমান্ড, এখানে এক পক্ষ না 2 পক্ষ, এবং দীর্ঘ আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন দীর্ঘ 1 বছর আগেই কিন্তু এটা ইট ওয়াজ অ্যারেঞ্জ। হ্যাঁ, তো এইগুলাতে হয়তো কিছু কিছু মানুষ অ্যাটেন্ড করেছেন এবং এইটা অনেকেই অ্যাটেন্ড না করলেও হতো, কিন্তু যেহেতু সামাজিকতা, সামাজিক জন, আমি নিজেও অ্যাটেন্ড করতাম এবং আমি কিন্তু যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, আমি হয়তো যেতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করেছি, পরবর্তী সময় অ্যাটেন্ড করেছি। তো আমি আপনাকে বলতে চাই এইগুলা কিন্তু
এগুলা কিন্তু এখানে টেনে না নাই। আমরা কিন্তু যুদ্ধে, আপনি কি এটা মনে করেন না যে আজকে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি একটু বদলালেই আমরা বাংলাদেশের মাটিতে যাব না, সিলেটে যাব না, অবশ্যই যাব, কারণ আমরা জন্মগ্রহণ করেছি সেখানে। আপনার কি মনে হয় যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সমস্ত বক্তব্য নিষিদ্ধ করেছেন আদালতের মাধ্যমে, তার সমস্ত কর্মকাণ্ড আমরা এখান থেকে বাংলাদেশে সংবাদ করতে পারিনি, ইংল্যান্ডে করতে পেরেছি, এবং আপনারা জামায়াত ইসলামীকেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ করেছেন। তো এরই ধারাবাহিকতায় এটাও আপনাদের উপর একটা রাজনৈতিক ফলাফল কিনা, আপনাদের কাজের রাজনৈতিক ফলাফল কিনা? এইটা আমি মনে করি না। কারণ হলো যে জামাত ইসলাম কিন্তু যুদ্ধ অপরাধী দায়ে কিন্তু তাদেরকে আইসিটি কোর্টে তাদের বিচার হয়েছে এবং কয়েকজনের ফাঁসি হয়েছে এবং কোর্টে বিচারাধীন ছিল। আপনারা তো জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত না, কিন্তু এখন পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডে কারা ঘটিয়েছে এটা কিন্তু এখনো অভিযুক্ত প্রমাণিত হয় নাই। এখন এটাকে প্রমাণ করতে হবে। আমরা যেটা বলছি এটা কিন্তু ওই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে স্নাইপার দিয়ে কিন্তু তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই আন্দোলনকে বেগবান করার জন্য। এইটা কিন্তু আপনি একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ এটা কিন্তু ভবিষ্যতে প্রমাণিত হবে। তানভীর, তো আপনি যেহেতু যুক্তরাজ্যের সাংগঠনিক একটা পদে, আমি যতদূর জানতাম আপনি যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্যের আওয়ামী লীগের, তো বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু যুক্তরাজ্যে কি আপনাদের কর্মকাণ্ড আপনারা স্বাভাবিকভাবে করতে পারছেন? প্রথম কথাটা হলো যারা নিষিদ্ধ ঘোষণা করছে আমরা কোনো জায়গায় তাদের কথা মানবো না, কারণ তারা নিজেই তো অবৈধ, তাদের কোনো বৈধতাই নেই। সো আমাদের আপনি দেখেছেন একটু আগে তানভীর, ঢাকায় কিন্তু মিছিল, সারা বাংলাদেশি মিছিল হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না এবং আওয়ামী লীগকে থামাতে পারবে না। ওরা কারা? প্রথম কথাটা হইলো অবৈধরা, যারা অবৈধ তারা তো একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠনকে তারা নিষিদ্ধ করতে পারে না। সো আমি এদের কথা দেশে হোক আর দেশের বাইরে হোক এটা মানার জন্য আমরা রেডি না। বিএনপি সভাপতিও বলেছেন আপনাদের এখানে কার্যক্রম যাতে আপনারা করতে না পারেন, বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে এসেছে, পালিয়ে এসেছে, তাদেরকে প্রতিহত করার জন্য বিএনপির নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। কি আমি বলতে চাই, বিষয়টা হলো সব মানুষের কথার উত্তর আমি দেই না, বুঝছেন? বিষয়টা হলো সভাপতি না, সব মানুষের কথার উত্তর আমি কোনো সময় দেওয়ার চেষ্টা করি না। তো আমার কথাটা হইলো যে কোনো মানে রাজনৈতিক ভাবে যদি তাদের কি অবস্থান, বিএনপির কি অবস্থান, তারা এখনো কিন্তু এটা পরিষ্কার করেন নাই। তারা পরিষ্কার, তাদের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক, তাদের মহাসচিব যিনি, উনি বলেছেন যে, বিকালে দেখলাম যে উনি বলেছেন যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। উনি একটি বক্তব্য আমি দেখেছি। তো আমি এই যে ভদ্রলোকের কথা আপনি বলেছেন, হ্যাঁ, আমি তার কথার কোন উত্তর দিতে চাই না আমি। এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, চলমান আন্দোলন ছিল, তারই প্রেক্ষিতে আজকের এই সিদ্ধান্ত। সেখানে আমরা দেখেছি যে জামায়াত শিবির সেখানে যোগ দিয়েছে, হেফাজতে ইসলাম যোগ দিয়েছে, এবি পার্টি যোগ দিয়েছে, কিন্তু বিএনপি যোগ দেয়নি। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপি সমর্থন ছিল না, এটাই তো পরিষ্কার। না, বিষয়টা হলো এটা তো বিএনপি বলতে পারবে, এটা তো আমি বিএনপি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার ভাবে না বলতে। তবে আমি আপনাকে বলতে চাই যে বিষয় যেটা হলো যে এটা সবকিছু তো পরিষ্কার হবে। আর এই যে জামাত শিবির কয় পার্সেন্ট বাংলাদেশে, তাদের তারপর এবি পার্টি কয় পার্সেন্ট, হাসনাত আব্দুল্লাহরা কয় পার্সেন্ট রিপ্রেজেন্ট করে, এটাকে আপনাকে দেখতে হবে। তো আমি তাদেরকে বলতে চাই, আমি গতকালকে বলেছি, জামাত ইসলাম তাদের আলাদা একটা নির্বাচনী বাক্স এবার দেওয়ার জন্য 300 সিটে আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই। তারা তাদের নির্বাচনটা এককভাবে, তাদের পপুলারিটিটা, এদেশের মানুষ কতখান তাদেরকে পছন্দ করে এইটা দেখার জন্য আমি আপনাকে একটি অনুরোধ করি, আপনি একটি আপনার অনলাইন টেলিভিশনের মাধ্যমে একটি আহ্বান জানান। এনসিপি, হাসনাত আব্দুল্লাহ আর এই যে জঙ্গি মাহফুজ, তারাও কিন্তু তাদের একটি নির্বাচনী প্রতীক তো তারা পাবে, তো তারাও একটু ইলেকশন নিয়ে জনগণের কাছে যাক। ব্যাপারটা হলো যে দল 50% এর উপরে রিপ্রেজেন্ট করে দেশের মানুষ। ঠিক আছে, এখন আপনারা তো দেশে নাই, আপনাদের নেতা কর্মীদের উপর কয়জন দেশের বাইরে এসেছি আমরা, তানভীর আমি বলি, কয়জন আমরা দেশের বাইরে এসেছি? আওয়ামী লীগের কোটি কোটি সাপোর্টার,
আমরা না থাকলেও আওয়ামী লীগ চলবে। সাপোর্টাররাই আমি আপনাকে বলি, আমার প্রশ্নটা তো সেই জায়গায়, সাপোর্টাররা নির্যাতিত হচ্ছেন, হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আপনাদেরও বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন নির্বাচন আসলে যদি আপনার দলের নেতাকর্মীরা জীবন বাঁচাতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের কি দৃষ্টিভঙ্গি থাকবে? এবং বিএনপিও বলছে যে কেউ যদি ক্ষমা চেয়ে তার বিএনপিতে জয়েন করে তাদেরকে ওয়েলকাম করবে। আমি আপনারে বলি যে আওয়ামী লীগের যে কর্মী সে অন্য দলে যাবে না, এটার কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না। বিষয়টা হলো আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগে থাকবে, নৌকায় থাকবে, সে নৌকায় ভোট দিবে। প্রয়োজনে যদি দেখে তার নৌকা নাই, এখন হ্যাঁ নৌকাই তো নাই, দলই তো নাই। শুনেন, নৌকাকে বাদ দিয়ে এদেশের ইতিহাস লেখা যাবে না। নৌকাকে বাদ দিয়ে কোনো নির্বাচন এদেশে আমি মনে করি না দেশের মানুষ মেনে নিবে। নৌকার প্রতীক থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, ওরা কাকে মেনে নিতে হবে, দেশের মানুষ তো মেনে নিতে হবে। কাকে ভোট দিতে বলবেন আপনার দলের নেতাকর্মীদেরকে? ভোট হলে আওয়ামী লীগের নেতাকর্মী তো নৌকায় ভোট দিবে, আওয়ামী লীগ কি ভোট দিবে? ব্যালট পেপারে নৌকা থাকতে হবে তো। বিষয়টা হলো এই ব্যালট পেপারকে নৌকার ছবি না থাকলে এই বাংলাদেশের জনগণ কিন্তু এটা মেনে নিবে না। নৌকা প্রতীক না থাকলে বাংলাদেশের কোন নির্বাচনের জনগণ এটাকে মেনে নিবে না। এটাকে আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি। আপনার আর কোন নির্দেশনা রয়েছে কিনা আপনি এক মিনিট সময়। আমি দেশে বিদেশে যারা আছেন আমাদের দলীয় নেতাকর্মী, প্রবাসী বাঙালিরা, বিবেকবান মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজ, সমস্ত দেশবাসীকে যারা বিবেক নিয়ে চিন্তা করেন, আমি আহ্বান জানাবো যে এইরকম একটি ন্যাক্কারজনক নিন্দনীয় কাজ তারা করেছে। বর্তমান দখলদার ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান রেজিম যে কালো অধ্যায়ের সূচনা তারা করেছে, আমি বিশ্বাস করি যে এটা পৃথিবীর অন্যান্য দেশের যদি আপনি গণতান্ত্রিক ইতিহাস দেখেন, এটা আপনি দেখবেন না যে একটি এত বড় একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের 50% উপরে মানুষ এই সংগঠনের। আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, আপনার কি কখনো অনুশোচনা হয় যে আচ্ছা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের না করলেও তো পারতাম, তারেক রহমানকে নিষিদ্ধ না করলেও তো পারতাম, এরকম অনুশোচনা হয় কিনা আপনার? তারেক রহমান সাহেবকে তো আমরা কিন্তু নিষিদ্ধ করি না, কোর্ট উনাকে এমবার্গো দিয়েছিল, আওয়ামী লীগ কিন্তু করে নাই। আমি তানভীর একটা বলি, কোর্ট যদি আমাকে একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, কোর্ট যদি আমাকে বলে যে আমি নিষিদ্ধ, তখন কি একটা কথা, কিন্তু এটা তো কোর্ট করে নির্বাহী আদেশে করেছে। তো আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়ার যে এটা ক্যান্টনমেন্টের বাড়ি, এটা কিন্তু সেনাবাহিনীর একটি, আপনি জানেন যে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন যেটা হলো, এবং উনার যেহেতু অন্য একটি বাড়ি ছিল, উনাকে সরকার কিন্তু দুইটি বাড়ি দিয়েছিল, যে কারণে হয়তো উনাকে উনার সেই বাড়িটি রেখে সেই বাড়িটি তখন ইয়ে করা হয়েছিল, সেনাবাহিনী এই বাড়িটি ইয়ে করেছিল, নিয়ে গিয়েছিল, যেহেতু সেনাবাহিনীর এটা প্রপার্টি ছিল, এই কারণে নেওয়া হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের ব্যক্তিগতভাবে এটা আমাদের অনুশোচনার জায়গার কোনো সুযোগ নাই। এবং উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনার যেহেতু সরকার উনাকে আরেকটি বিশাল বাড়ি দিয়েছে, উনার একটি বাড়ি আছে, যে এই কারণেই হয়তো এইটা তৎকালীন সময়ে সেনাবাহিনী এটা করেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তানভীর, আমাকে আমাদের পলিটিক্যাল টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ তানভীর, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা। থ্যাংক ইউ।